সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা অধ্যায় 2 এর ডিসকাশন পার্টটি শুরু করছি। এই অধ্যায়ে আমরা বিভিন্ন বিষয় কভার করব, তার মধ্যে বিভিন্ন প্রজন্ম রয়েছে, টপোলজি রয়েছে, এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে। তো আমরা যদি আমাদের লেকচারটি শুরু করি, আমরা প্রজন্ম দিয়েই শুরু করি। আমাদের যে দ্বিতীয় প্রজন্ম আছে, সেকেন্ড জেনারেশন, এই দ্বিতীয় প্রজন্মে বেশ কিছু সুবিধা আছে। তৃতীয় প্রজন্মে একইভাবে, চতুর্থ প্রজন্মে। তো আমাদের প্রত্যেকটি প্রজন্ম সম্পর্কে একটি সলিড কিছু ইনফরমেশন নিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এটি আসলে একটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সেকেন্ড জেনারেশনে আসি, এখানে প্রথম প্রিপেইড সার্ভিসটা আমাদের সেকেন্ড জেনারেশনে চালু হয়েছে। আমাদের প্রিপেইড বলতে বোঝানো হচ্ছে যে আমাদের আগে আমরা পে করব, তারপরে হচ্ছে যে সেই হিসেবে আমরা সার্ভিসটা পাবো। প্রিপেড সার্ভিসটা আমাদের চালু হয়েছে সেকেন্ড জেনারেশনে। এছাড়া আমরা যদি বলি SMS, MMS, এই ধরনের সুবিধাটাও আমরা সেকেন্ড জেনারেশনে পেয়েছি। এক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। ইন্টারনেট সার্ভিসটাও কিন্তু আমরা সেকেন্ড জেনারেশন থেকে পেয়েছি। এরপরে যদি আমরা বলি ইন্টারন্যাশনাল রোমিং, আন্তর্জাতিক রোমিং এটা কিন্তু কিছুদিন পূর্বেও, কিছু বছর পূর্বেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। আমরা বাইরের দেশে গেলে আমাদের যে ফোনটি অ্যাক্টিভ আছে, এই ফোনটি যাতে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে বাইরের দেশের নেটওয়ার্কের সাথে একটি চুক্তিবদ্ধ হওয়া। এক্ষেত্রে ইন্টারনেট রোমিংটা আমরা সেকেন্ড জেনারেশনে পেয়েছি। এর পরবর্তীতে আমরা যদি থার্ড জেনারেশনে আসি, থার্ড জেনারেশনে বেশ কিছু সুবিধা আছে। তার মধ্যে একটা বিষয় থার্ড জেনারেশনে ইম্পর্টেন্ট, যে এখানে আমরা সার্কিট সুইচিং থেকে প্যাকেট সুইচিং এর দিকে এসেছি। এখন সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে লেকচারটি অনেক বড় হয়ে যাবে। আমরা বিস্তারিত না যে একটু সহজ ভাষায় যদি বলি, সার্কিট সুইচিং এর ক্ষেত্রে হয় কি, সার্কিট সুইচিং এ আমাদের যে ডেটাটা আমরা পাঠাবো, সেই ডেটাটা অনেক ছোট ছোট অংশে বিভক্ত করে একই চ্যানেল বা একই মিডিয়া বা মাধ্যম দিয়ে পাঠানো হয়। এক্ষেত্রে কিন্তু ডাটা সিকিউরিটিটা কমে যায়। সার্কিট সুইচিং ব্যাকডেটেড একটি টেকনোলজি। এর পরবর্তীতে যখন প্যাকেট সুইচিং আসলো, প্যাকেট সুইচিংয়ে কী করা হয়, প্যাকেট সুইচিং বলতে ডেটাগুলোকে অনেক ছোট ছোট ডেটা প্যাকেট বা ব্লকে বিভক্ত করে পাঠানো হয়, কিন্তু পাঠানো হয় ভিন্ন ভিন্ন চ্যানেলে, ভিন্ন চ্যানেলের মাধ্যমে, যার কারণে আমাদের প্যাকেট সুইচিং অধিকতর সুবিধাজনক। তো প্যাকেট সুইচিংটা এক্ষেত্রে অ্যাকচুয়ালি থার্ড জেনারেশনে দুটোই ছিল। তো আমরা সার্কিট থেকে প্যাকেটের দিকে মুভ করছিলাম এখানে, এই জেনারেশনে। এই জেনারেশনের বেশ কিছু ফ্যাসিলিটিস আছে, তার মধ্যে আছে ভিডিও কল সুবিধাটা আমরা এখানে পেলাম। তারপরে আরেকটি ফ্যাসিলিটিস বলা যায় ই কমার্স ফ্যাসিলিটিসটা আমরা পেলাম থার্ড জেনারেশনে। মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিসটা পেলাম আমরা থার্ড জেনারেশনে। এই ধরনের খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু টার্ম আমরা থার্ড জেনারেশনে পেয়েছি। আমরা যদি চতুর্থ প্রজন্মে আসি, চতুর্থ প্রজন্ম সার্কিট প্যাকেট থেকে আমরা চলে আসলাম আইপি, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়। তো এটা নিয়ে খুব MCQ প্রশ্ন বরাবরই আসে যে আমাদের আইপি টেকনোলজিটা কোন প্রজন্মে প্রথম ব্যবহার হয়েছে। তো আমরা যদি বলি চতুর্থ প্রজন্মে আইপিটা আমরা প্রথম ব্যবহার করেছি, ইন্টারনেট প্রোটোকল। এই আইপি এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি LTE সিস্টেম। LTE মানে লং টার্ম ইভ্যালুয়েশন বোঝায়। এটি হচ্ছে LTE স্ট্যান্ডার্ড। এটি আমরা 4G-তে পেয়েছি। এই 4G যদি আমরা সুবিধা বলি, কি কি সুবিধা আছে, এক্ষেত্রে আমাদের মোবাইল ওয়েব অ্যাক্সেস আমরা করতে পারছি। 4G-তে আমাদের এই সুবিধাটা আসলো, মোবাইল ওয়েব অ্যাক্সেসটা করতে পারছি। ওয়েব মানে ওয়েবসাইট বলতে নেট, ইন্টারনেট বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আইপি টেলিফোনি একটি ফ্যাসিলিটিস, আইপি টেলিফোনি যেটি আমরা পাচ্ছি এই প্রজন্মে। এরপর আমরা পাচ্ছি গেমিং সার্ভিসগুলো ভালো পাচ্ছি, HD মোবাইল টিভি এটা পাচ্ছি, ভিডিও কনফারেন্সিং বা 3D টিভি, এই ধরনের কাজগুলো, এই ধরনের প্রযুক্তিগুলো আমরা পেলাম চতুর্থ প্রজন্মে। কনফারেন্সিং, আচ্ছা, চতুর্থ প্রজন্মের পরবর্তীতে পঞ্চম প্রজন্ম যেটি এসেছে, পঞ্চম প্রজন্মে আসলে তেমন কোনো ফ্যাসিলিটিস আমরা এখানে পরীক্ষায় খুব একটা আসে না। পঞ্চম প্রজন্মে আসলে এখনো চলছে। এই প্রজন্মে আমাদের ফ্যাসিলিটিসের অভাব নাই। সেক্ষেত্রে একটি টার্ম আমরা সবসময় দেখি 4K, আমাদের দেখি 4K হাই রেজলিউশনের যে আমাদের বিষয়টা। এক্ষেত্রে আমাদের একটি MCQ প্রশ্ন আসে যে এর পিক্সেল কত, 4000 ইন্টু 2000, 4000 ইন্টু 2000। তো 4000টা অনেক সময় দেয় পরীক্ষায়, এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো। আরেকটি বিষয়, এই 3Gর চেয়ে 4G কিন্তু আমাদের স্পিডটা কত, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, এটা 50 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন।
পঞ্চম প্রজন্মের একটি বাস্তব এক্সাম্পল বলা যায় যে সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় 2018 সালে যখন একটি অলিম্পিক এর আয়োজন তারা করেছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি এটি একটু অন্যরকম ছিল। এটি মূলত পঞ্চম প্রজন্ম বা 5G এর প্রয়োগ করা হয়েছিল। তো প্রজন্ম নিয়ে আমাদের মূলত বই থেকে বেশ কিছু এই ধরনের ইনফরমেশনগুলো বের করে ফেলতে হবে। বের করে বরাবরই প্রশ্ন যেগুলো আসে ওগুলো ভালোভাবে আয়ত্ত করে আরও অতিরিক্ত কিছু ইনফরমেশন নিয়ে আমাদের সেগুলো সিকিউর জন্য আমাদের নিজের মেমোরিতে রাখতে হবে, যাতে আমরা ঠিকঠাকভাবে সময় মতো প্রয়োগ করতে পারি। আচ্ছা, পরবর্তী আমরা লেকচারে যদি আসি, আমরা একটু সিডিএমএ, টিডিএমএ বই এগুলো অনেক সময় দেখি, কিন্তু আসলে এগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয়। সিডিএমএ কি, টিডিএমএ কি, এফডিএমএ কি? তো এই ক্ষেত্রে আমাদের এগুলোকে বলে সিডিএমএ অর্থ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ টাইম ডিভিশন, এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন। আমরা একটি লিখে ফেলি, আমরা একটি যদি লিখি যেমন সিডিএমএ, এর অর্থ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন যদি এফডিএমএ বলা হয়, সব সেম থাকবে, শুধু এফ এর জায়গায় আসবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। যদি টিডিএমএ থাকে সেক্ষেত্রে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। যদি পিডিএমএ থাকে, এটা মানে পোলারাইজেশন বলা হয়, পোলারাইজেশন ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি এটার লেকচার নিতে যাই, সেক্ষেত্রে লেকচারটি অনেক বড় হয়ে যাবে এবং এটি একটু জটিল কমপ্লেক্স হতে পারে। তো আমরা সহজ কথা একটু বোঝার চেষ্টা করি। এটি মূলত এই ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা ধরো অনেকগুলো ডেটা পাঠাবো এক স্থান থেকে অন্য স্থানে। এই পাঠানোর ক্ষেত্রে এখন বিভিন্ন জন, 100 জন কথা বলছে। এখন 100 জনের যে কথা বলার ফ্রিকোয়েন্সি, এগুলো যদি একই ফ্রিকোয়েন্সিতে পাঠানো হয়, সেক্ষেত্রে আসলে কলিশন তৈরি হয়ে যাবে, ডেটাগুলো ঠিকঠাকভাবে প্রবাহিত হবে না। এক্ষেত্রে আমাদের বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে হয়। এই প্রযুক্তিগুলোই সিডিএমএ, টিডিএমএ, এফডিএমএ, পিডিএমএ। তো আমরা দেখেছিলাম আমাদের গ্রিন ফোন বলা হয় সিডিএমএ, এই টাইপের বেশ কিছু প্রশ্ন ছিল। তো আমরা একটু যদি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, টিডিএমএটা অনেকটা এইরকম যে এটি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ধরলাম যে একই রুমে অনেকজন কথা বলছে, ধরলাম একটা এক্সাম্পল, এক রুমে অনেকজন কথা বলছে। আমরা যদি একজনের সাথে আরেকজনের কথাকে এক একটা টাইম ফ্রেমে ভাগ করে দিই, তো এই ধরনের যে টেকনোলজিটা, যে টাইম ফ্রেম ভাগ করে দেওয়া হয় এক একজনের সাথে এক একজনের কথা, বা এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসের যে কমিউনিকেশন, এটা বিভিন্ন টাইম স্লটে ভাগ করানো থাকে। এই ক্ষেত্রে এটিকে বলা হয় টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন যদি আমরা উদাহরণের কথা বলি টিডিএম এর, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াকি টকি। ওয়াকি টকির ক্ষেত্রে প্রেরক ইন্ডের একটি টাইম স্লট দেওয়া হয়, সে কথা বলা শেষ হলে প্রাপক ইন্ড থেকে আবার কথা বলা হয়, তখন তার টাইম স্লট। এক্ষেত্রে আমরা এটিকে টিডিএম এর একটি এক্সাম্পল বলতে পারি। আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে আসি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তার মানে এখানে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সিটা ভাগ করা হয়। এখন ফ্রিকোয়েন্সি মানে কি বোঝানো যায়? এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেক কমিউনিকেশনের জন্য আলাদা 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 রুম বরাদ্দ। একই সাথে কথা বলবে কিন্তু আলাদা আলাদা তাদের রুম আছে। সেক্ষেত্রে অনেকজন কথা বলছে একসাথে, কিন্তু কোনো ইন্টারফারেন্স হচ্ছে না, কারণ তাদের জন্য আলাদা আলাদা কথা। এক্ষেত্রে আমরা বলতে পারি রেডিও স্টেশনগুলো কিন্তু ডিফারেন্ট। রেডিও স্টেশনগুলো অন্যান্য একের রেডিও স্টেশনের সাথে আরেক রেডিও স্টেশনের কোনো ইন্টারফারেন্স ঘটে না, কারণ এগুলো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো এক্ষেত্রে আমরা সিডিএমএ পরবর্তী সিডিএমএ আমরা যদি আসি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসটা মূলত বলা যায় যে কোডিং, বিভিন্ন কোডিং আকারে। কোডিং বলতে এটার যদি উদাহরণ আমরা বলি, একই রুমে বিভিন্ন ভাষাবলম্বী লোকজন কথা বলছে, যেমন হচ্ছে ফ্রেঞ্চ, চাইনিজ, ইটালিয়ান। এখন যে ফ্রেঞ্চ কথা বলছে, যে ফ্রেঞ্চ প্রাপক, সেই বুঝতে পারবে, কিন্তু পাশেই যে একজন স্প্যানিশ আছে, উনি কিন্তু স্পেনের ভাষা বুঝবে, স্পেনের ভাষা, তিনি ফ্রেঞ্চের ভাষা বুঝছেন না। সেক্ষেত্রে ফ্রেঞ্চে যারা কথা বলছেন তাদের কথা তাদের মধ্যে হচ্ছে, যারা ইটালিয়ান কথা বলছেন ইটালিয়ান। এক্ষেত্রে একই রুমে কথা হচ্ছে অনেকজনের মধ্যে, কিন্তু তাদের বিভিন্ন কোডিং আলাদা, তাদের নিজস্ব কোডে কথা বলছে। এই ধরনের আমরা এটি একটি এক্সাম্পল হিসেবে বলছি সহজে বোঝার জন্য আসলে। তো সেক্ষেত্রে একই রুমে কথা বলছে, কিন্তু তাদের ভাষা আলাদা হওয়ার কারণে তাদের একজনের সাথে আরেকজনের ইন্টারাপ্ট
ইন্টারাপশন বা ইন্টারফেয়ার ঘটছে না। তো অনেকটা এইভাবেই আমরা বলতে পারি। এটি হচ্ছে একটি উদাহরণ হতে পারে সিডিএম এর। আমরা আরেকটি দেখলাম যে এখানে বলা হয়েছে পিডিএমএ। পিডিএমএটা আসলে পোলারাইজেশন। এটা পোলারাইজেশন বলতে বোঝানো হয়, আমরা মূলত পোলারাইজেশন বলতে বুঝি যে ভার্টিক্যাল বা হরিজন্টাল। তো আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি, কোনো ফ্রিকোয়েন্সি যদি আমরা হরিজন্টালে প্রেরণ করি বা কোনোটা হচ্ছে ভার্টিক্যালে প্রেরণ করি, অনেকটা এই টাইপের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এটা পোলারাইজেশনটাকে। পোলারাইজেশনের যদি বাস্তব জীবনের উদাহরণ আমরা বলি, আমরা অনেকে ভিন্ন জগৎ বা নন্দন পার্ক বা বিভিন্ন ফ্যান্টাসি কিংডম এই ধরনের জায়গায় যে দেখেছি যে 3D 4D 9D 5D এই টাইপসের অনেক কিছু দেখেছি। তো সেক্ষেত্রে হয় কি, অনেক সময় আমরা দেখি যে একটি গগলস পরানো হয়। তো গগলস পরানোর ক্ষেত্রে বাম চোখটা একরকম জিনিস দেখে, ডান চোখটা আরেক ধরনের ইফেক্ট। এখন দুই ইফেক্ট একত্রিত হয়ে আমরা মূলত দেখি। এক্ষেত্রে পোলারাইজড গ্লাস ব্যবহার করা হয়। পোলারাইজড গ্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এক একটা গ্লাস এক এক ধরনের দৃশ্য ধারণ করছে। এক্ষেত্রে প্রত্যেক চোখ নিজের ইমেজ তৈরি করছে। অনেকটা পিডিএমএ সেরকমই। পিডিএমএ হচ্ছে যে আমরা ভার্টিক্যালি বা হরিজন্টালি বিভিন্নভাবে পাঠিয়ে দিলাম ডেটাগুলো, সেগুলো তার মতো কাজ করবে। তো আমরা সিডিএমএ, টিডিএমএ, এফডিএমএ, পিডিএমএ এগুলো বুঝলাম। আমরা যদি পরবর্তীতে যাই, আমরা টপোলজি নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে বিভিন্ন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স আমাদের যে কমিউনিকেশন সিস্টেমগুলো আছে, কমিউনিকেশন সিস্টেমগুলোর কিছু প্রশ্ন আমাদের বরাবরই আসে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা আগে করে ফেলি। আমাদের প্রশ্নে অনেক সময় আসে যে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, এর ব্যান্ডউইথ কত, এই ধরনের প্রশ্ন আমরা বরাবরই দেখি। সেক্ষেত্রে আমরা আজকে একটু এই ভিউটা ক্লিয়ার হয়ে ফেলি। আমরা যদি কমিউনিকেশন সিস্টেম বলি, সেক্ষেত্রে আমাদের বইয়ে 3 ধরনের জিনিস আছে। একটা আছে ব্লুটুথ, একটা আছে ওয়াইফাই, আর একটা আছে ওয়াইম্যাক্স। 3টি প্রযুক্তি দেয়া আছে। এক্ষেত্রে আমরা প্রথমত যদি স্ট্যান্ডার্ডের বিষয় বলি, ব্লুটুথের স্ট্যান্ডার্ড আমরা জানি। এক্ষেত্রে আমাদের লিখতে হয় এইভাবে IEEE। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 802.15, 802.15। একইভাবে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে একইভাবে IEEE 802.11। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। এক্ষেত্রে আমাদের 3টার স্ট্যান্ডার্ড খুব ভালো করে মাথায় রাখতে হবে, কেননা আমাদের পরীক্ষা অনেক সময় ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো না দিয়ে শুধু বলে দিবে যে IEEE 802.11 ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই নিয়ে ব্যাখ্যা করতে হবে বা ওয়াইম্যাক্স যেটা বলুক সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে। আমরা যদি এগুলোর পুনরূপ দেখি, ওয়াইফাই এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইম্যাক্স আমরা জানি বইয়ে দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো এখানে আমরা সময় নষ্ট না করে সামনে চলে যাই। ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা যদি বলা হয়, ফ্রিকোয়েন্সি রেঞ্জের ক্ষেত্রে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 থেকে 2.45 গিগাহার্জ। তো 2.45 গিগাহার্জ। যদি ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলি, এক্ষেত্রে 2.4 থেকে 5 গিগাহার্জ পর্যন্ত এটি হতে পারে। ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি যদি বলি, এক্ষেত্রে 2 থেকে 66 গিগাহার্জ। কিন্তু এখানে আরেকটি স্লটে আমরা ভাগ করতে পারি। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা নন LOS, এই বিষয়টিও জানা দরকার, এই জন্য আমি এখানেই উল্লেখ করে দিই। লাইন অফ সাইট আর একটা LOS, লাইন অফ সাইট আর এটা নন LOS। এখন লাইন অফ সাইট মানে একই দৃষ্টি সীমার মধ্যে বোঝায়। তো লাইন অফ সাইটের ক্ষেত্রে এই সীমাটা দাঁড়ায় 66 গিগাহার্জ। আর যদি নন LOS বলি, এক্ষেত্রে এই সীমাটা দাঁড়ায় 2 থেকে অ্যারাউন্ড হচ্ছে 22 গিগাহার্জ। তো আমরা ফ্রিকোয়েন্সিটা দেখলাম। আমরা এই জিনিসগুলো একটু ভালো করে মেমোরাইজ করব, যাতে হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এই ইনফরমেশনগুলো আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমরা যদি আসি ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ মানে আমরা জানি, ব্যান্ডউইথ মানে কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হয়, এর একক হচ্ছে BPS, বিট পার সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের ব্লুটুথের যে ব্যান্ডউইথটা, এটা অ্যারাউন্ড 0.72 থেকে আমরা যদি বলি
25 mbps মেগাবিট পার সেকেন্ড। ওয়াইফাই এর যদি আমরা ব্যান্ডউইথটা বলি, এটা হচ্ছে যে 11 অর্থাৎ 11 mbps থেকে 200 অ্যারাউন্ড 200 বা কোনো কোনো বইয়ে 250 দেওয়া থাকে, 200 mbps। আমরা যদি ওয়াইম্যাক্স বলি, ওয়াইম্যাক্স এর ব্যান্ডউইথ হচ্ছে 80 mbps থেকে অ্যারাউন্ড হচ্ছে 1 gbps। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা এই ব্যান্ডউইথ, এই রেঞ্জগুলো আসলে অ্যাকচুয়াল ভাবে নেওয়াটা ঠিক মানে পসিবল না। এটা হয় কি যে একটা কাছাকাছি রেঞ্জ ধরা হয়, যত পাওয়া যাচ্ছে এক এক সময় এক একটা পাওয়া যাচ্ছে, তো একটা অন অ্যান এভারেজ নিয়ে নেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের কোনো কোনো বই এর জন্য আমরা দেখি যে এক একটা বই এক এক ধরনের দিয়ে রেখেছে, আসলে সবগুলোই সঠিক। তো ফ্রিকোয়েন্সির রেঞ্জ যখন মূলত আমাদের দেয়া হয়, এক্ষেত্রে আমাদের বোর্ড বইটা ফলো করাই ভালো। বোর্ড বইয়ে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই পরীক্ষার হলে লিখবো। তো রেঞ্জের ক্ষেত্রে এগুলো আমরা প্যান লাইনে অনেকটা বলেছিলাম যে এর রেঞ্জ কত, বা ব্লুটুথ মানে তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বোঝায়। তো নেটওয়ার্কের বিষয়টা আমরা যদি বলি, ব্লুটুথটা মূলত ওয়্যারলেস প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়। ওয়াইফাইটা মূলত কি ওয়্যারলেস ল্যানের জন্য ব্যবহৃত হয়, WLAN। আমরা যদি ওয়াইফাই ওয়াইম্যাক্সটা যদি বলি, এটা ওয়্যারলেস ম্যানের ক্ষেত্রে WLAN। তো এক্ষেত্রে আমাদের এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের এই ইনফরমেশনগুলো মাথায় খুব ভালো করে রাখতে হবে, এবং পরবর্তীতে আরও যেসব ইনফরমেশন আছে সিকিউ অ্যান্সারের জন্য এগুলো ভালো করে আমাদেরকে দেখতে হবে। তো আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশে যদি আসি, আমরা এবার একটু বিভিন্ন মিডিয়া নিয়ে যদি আলোচনা করি। মিডিয়া তো বিভিন্ন ধরনের আছে, যেমন টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, এই ধরনের বিভিন্ন মিডিয়া আছে, এগুলো তারযুক্ত মিডিয়া। আবার তারবিহীন মিডিয়া কিছু আছে, যেমন হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো আমরা যদি তারযুক্ত আগে ডিসকাস করি, তারযুক্তের মধ্যে টুইস্টেড পেয়ারটা নিয়ে আমরা প্রথম কথা বলি। টুইস্টেড পেয়ার যে কেবলটা, এটি কিন্তু একটি তারযুক্ত মাধ্যম, টিপি, টুইস্টেড পেয়ার, শর্টে টিপি। টুইস্টেড পেয়ার দুই ধরনের, একটি এসটিপি, ইউটিপি। শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড, এগুলো আমরা বইয়েই পড়েছি। আমরা এগুলো নিয়ে আর ডিসকাস না করি, আমরা একটু ব্যতিক্রম ধর্মী জিনিস দেখি। তার আগে হচ্ছে যে আমরা সবগুলো লিখে ফেলি। আরেকটি কি আছে, কো অ্যাক্সিয়াল কেবল, আরেকটি আছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক। তো এই কেবলগুলোতে কোনটাতে কি সুবিধা বা কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে বা তার ব্যান্ডউইথ কত, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। টুইস্টেড পেয়ার কেবলে আমাদের পরীক্ষা অনেক সময় চলে আসে এর ব্যান্ডউইথ। তো এর ব্যান্ডউইথ হচ্ছে যে 1 mbps থেকে, ব্যান্ডউইথ হচ্ছে যে আমরা জানি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হচ্ছে, এক্ষেত্রে এর ব্যান্ডউইথ 1 mbps থেকে 10 gbps। এখন এক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ারের উদাহরণ যদি বলি, আমরা বিভিন্ন ওয়াইফাই লাইনে যেগুলো ইউজ করি, ক্যাট 5, ক্যাট 6, তো ক্যাট 3 আছে, 5 আছে, 6, 7, 8, এক একটার ব্যান্ডউইথ এক এক রকম। যেমন ক্যাট 3 শুরু হয় 10 mbps থেকে। এদিকে ক্যাট 8 যদি বলি, এটা কিন্তু 25 থেকে 40 gbps এই ধরনের হয়, কিন্তু আমাদের অন অ্যান এভারেজ এখানে ধরা হয়েছে 1 to 10 gbps। তো 10 gbpsটা হচ্ছে ক্যাট 7 এর জন্য মূলত বরাদ্দ। তো ক্যাট 7টা 10 gbps ইউজ করে, তো আমরা এটা ইউজ করব 1 mbps থেকে 10 gbps। কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে আমরা যদি উল্লেখ করি, এর স্পিড হচ্ছে 200 মেগাবিট পার সেকেন্ড। এটি হচ্ছে কোঅ্যাক্সিয়াল ব্যান্ডউইথ। আমরা যদি অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বলি, এটি আসলে সবচেয়ে আমাদের বর্তমানে স্টেবল। এটা হচ্ছে 100 mbps থেকে 100 mbps থেকে শুরু করে 2 gbps 2 gbps 2 gbps পর্যন্ত। আমরা তিনটি তারযুক্ত মাধ্যমের ব্যান্ডউইথ দেখলাম। এখন তরঙ্গ দৈর্ঘ্য, এটা অনেক সময় ওয়েভলেংথ চলে আসে, তরঙ্গ দৈর্ঘ্যটা একটু দেখে ফেলি। তরঙ্গ দৈর্ঘ্য টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে 0.6 মিটার থেকে অ্যারাউন্ড 300 মিটার পর্যন্ত হয়।
আমরা যদি কোঅ্যাক্সিয়াল এর তরঙ্গ দৈর্ঘ্য বলি, এটা 3 সেন্টিমিটার থেকে হতে পারে 300 কিলোমিটার। আমরা যদি অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ ওয়েভলেংথ বলি, এক্ষেত্রে এটি হচ্ছে 1300 থেকে 1500 ন্যানোমিটার। তো বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের বিভিন্ন তারযুক্ত মাধ্যমের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য, বিভিন্ন ব্যান্ডউইথ, এগুলো নিয়ে আমরা একটু ভালো করে পড়াশোনা করব, বই থেকে দেখে পড়াশোনা করব। আমরা আরেকটু দেখে ফেলি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড। রেডিও ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে তার বিহীন মাধ্যমের একটি উদাহরণ বলা যায়। একটি হচ্ছে রেডিও ওয়েভ, একটিকে আমরা বলতে পারি মাইক্রোওয়েভ, আর একটাকে বলা যায় ইনফ্রারেড। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। আমরা যদি মাইক্রোওয়েভের বলি, মাইক্রোওয়েভ হচ্ছে যে 1 গিগাহার্টজ থেকে অ্যারাউন্ড 50 গিগাহার্টজ, বা কোনো বইয়ে 100, কোনো বইয়ে 50 গিগাহার্টজ, কোনো বইয়ে 100, কোনো বই 300 গিগাহার্টজ। সেক্ষেত্রে আমাদের মাইক্রোওয়েভ হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 50 গিগাহার্টজ বা 100 গিগাহার্টজ আমরা নিতে পারি। ইনফ্রারেড আমরা যদি বলি, এটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 300 টেরাহার্টজ রেঞ্জ। এই ধরনের ফ্রিকোয়েন্সিগুলো কাজ করে। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ, এটি নিয়ে আমরা বেশি আর লেকচারটি বর্ণনা করি। এটি 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার এই রেঞ্জের হয়। এখন এক্ষেত্রে আমাদের মূলত বিষয়টা হচ্ছে 30 কিলোমিটার যদি বলা থাকে, এখন এটা তো তরঙ্গ দৈর্ঘ্য বিশাল, এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলেই আমাদের মূলত এই রেডিও ওয়েভটা চারদিকে ছড়িয়ে পড়ে। এটি মূলত আমাদের যে রেডিও স্টেশনগুলো আছে সেগুলো থেকে এই রেডিও ওয়েভটা ছড়িয়ে দেওয়া হয়। এটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং যার কারণে ব্রডকাস্টে, যে কোনো ধরনের রেডিও ব্রডকাস্টে আমাদের এই রেডিও ওয়েভটি ব্যবহৃত হয়। আমরা আজকেও টপোলজি নিয়ে শুরু করতে পারলাম না। টপোলজি অংশটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আমাদের লেকচারটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই বিষয়গুলো, এই ইনফরমেশনগুলো সম্পর্কে আমাদের সকলের ধারণা ক্লিয়ার থাকা উচিত। তো আমরা সবাই এই বিষয়গুলো একটু এখান থেকে ইনফরমেশনগুলো নেব এবং বিভিন্ন বইয়ে যে ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে আমরা পরীক্ষায় দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করব। অবশ্যই নিজের একটি নোট খাতার মতো রাখা উচিত যেখানে শুধু এই ইনফরমেশনগুলো থাকবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।